৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা আজ। প্রতি পদের বিপরীতে লড়ছেন ৪৫৬ জন। প্রতীক প্রশ্নে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দাবি নাসির উদ্দিন পাটোয়ারীর। লক্ষ্মীপুরে মা মেয়েকে হত্যা করে স্বর্ণালংকার লুট। ফিলিপাইনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। এবং ৭ গোলের থ্রিলারে হংকংয়ের কাছে হেরেই গেল বাংলাদেশ। বেলা ১১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বিশ্ব ডিম দিবস আজ। ইন্টারন্যাশনাল এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী পালিত হয় ডিম দিবস। শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম স্লোগান সামনে রেখে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো পালন করছে এবারে দিবসটি। দেশের পোল্ট্রি খাতের বৃহৎ উদ্যোক্তাদের সংগঠন বিপিআইসিসি এবং ওয়াপসা বাংলাদেশ শাখার যৌথ আয়োজনে আজ বিশ্ব ডিম দিবস পালন করা হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এএফওর তথ্য মতে পুষ্টি চাহিদা পূরণ এবং সুস্বাস্থ্যের জন্য প্রতিটি মানুষের বছরে ন্যূনতম ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এখন গড়ে প্রতিটি মানুষের জন্য ১৩৭টি ডিমের সহজলভ্যতা রয়েছে। এদিকে বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তরের লক্ষ্যমাত্রায় ২০৩১ সাল নাগাদ ডিমের মাথাপিছু ভোগ ১৬৫টি এবং ২০৪১ সাল নাগাদ ২০৮টিতে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ১৯৯৬ সালে অনুষ্ঠিত আইইইসি ভিয়েনা কনফারেন্স থেকেই এই ডিম দিবস পালন করা হচ্ছে। এই দিবসকে ঘিরে বিশ্বব্যাপী চলছে একটি ইতিবাচক ক্যাম্পেইন। দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শিক্ষক সংকট নিরসনে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এই বিসিএস এর লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ অনুষ্ঠিত হবে আজ। শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত নেওয়া হবে এ পরীক্ষা। পরীক্ষার কেন্দ্রগুলো শুধু ঢাকায় অবস্থিত। এদিকে ৪৯তম বিশেষ বিসিএস এ অংশ নিতে আবেদন করেছেন ৩,১২,০০০ চাকরি প্রার্থী। আর এই বিসিএস এ নিয়োগ দেওয়া হবে ৬৮৩ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তা। সেই হিসেবে প্রতিটি ক্যাডার পদের বিপরীতে লড়বেন প্রায় ৪৫৬ জন চাকরি প্রার্থী। বিশেষ বিসিএস এ সাধারণ বিসিএসগুলোর মতো প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় না, সরাসরি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে সেটি এমসিকিউ টাইপের প্রশ্নপত্রে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নেওয়া হয় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা। গেল ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এখনো সময় আছে পরীক্ষা কেন্দ্রে ঢোকার, একটু যদি ব্যবস্থা করে। আমি সেগুনবাড়ি হাই স্কুলের সামনে আছি, একটু ব্যবস্থা করে। আচ্ছা, আল্লাহ সুযোগ দিল। শাপলা না দেওয়ার বিষয়ে ইসির কাছে আবারও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সাথে এটি দিতে কোনো মহল থেকে বাধা আছে কিনা সিসিকে সেটিও স্পষ্ট করার কথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। বৃহস্পতিবার বিকেলে শাপলা প্রতীক সহ দল নিবন্ধনের অগ্রগতির বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠক করেন। ২.৫ ঘন্টার বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, শাপলা না দেওয়ার বিষয়ে আইনি ও রাজনৈতিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি ইসি। শাপলা পাচ্ছে এই কথা তো আপনি বা রিপোর্টের বিষয়ে আসবে না। শাপলা পাচ্ছে এটা নির্বাচন কমিশন, শেষ করি। শাপলা পাচ্ছে, আমার দেশে যে জিনিসটা এসেছে সেটা নির্বাচন কমিশন থেকে আমরা কোনো ব্যাখ্যা পাইনি। আপনি জানেন যে নির্বাচন কমিশনের অনেক ব্যাখ্যা যেটা 2 দিন পরে এই আপনাদের মাধ্যমে জানানো হয়, 3 দিন আগে কোনো পত্রিকা মারফত আমরা জানি। এবং আপনি বলবেন যে এটা ইনভেস্টিগেশন জার্নালিজম যেটার মাধ্যমে আমরা পাই, ঠিক আছে, আমরা পেয়েছি, আমরা এসে আজকে ব্যাখ্যা চেয়েছি। কিন্তু সেই ব্যাখ্যার মাধ্যমে যেই নথিটা চলে গিয়েছে সেই নথির ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে। কারণ এই নথি যেভাবে যাওয়ার যে সিস্টেম সরকারি প্রতিষ্ঠানগুলোতে, যে টাকা দলীয় প্রভাব বা কোনো এজেন্সি দেওয়া, এটা আসলে বাংলাদেশে চলতে দেওয়া উচিত না।
আপনি যদি এই প্রশ্নে বলেন যে সরকারি যে কোনো সিক্রেট অফিস, তাহলে যেই কোনো স্টেট এটাতে সুযোগ পাবে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রোকারিজ ব্যবসায়ীর স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়ার অভিযোগ করেছে নিহতদের পরিবারের। নিহতরা হলেন জুলেখা বেগম ও তার মেয়ে কলেজ ছাত্রী তানহা আক্তার মিম। মা মেয়ে ছাড়া বাসায় অন্য কেউ না থাকায় তাদের জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মিম তাদের মেয়ে। মিম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারের ব্যবসায়ী। বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল। বাড়িতে মিজানের স্ত্রী ও মেয়ে ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে গলা কেটে হত্যা করে। পরে বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণসহ মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা রাত 10টার দিকে বাড়িতে গিয়ে লাশ বাসার মেঝেতে পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েছেন। মনে হয় স্বর্ণালঙ্কার সব নিয়ে গেছে। 10 মিনিট পরে আমার বলছে দ্রুত থানায় খবর দেন। আমি সাথে সাথে ওসি সাহেবকে ফোন দিছি, ডিউটি অফিসারকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে জানতে পারলাম, তখন ডিউটি অফিসার বললো আমি দ্রুত পুলিশ পাঠাচ্ছি। 10 মিনিট পরে আমাকে আবার আমার এই মামুন ছোট ভাই খাদিমপুর মালিক, সে আমাকে ফোন করে, বাইরে আমার শাশুড়ি আর শালিকে জবাই করে দিচ্ছে। মানে এশার নামাজের এই মাঝামাঝির সময় যতটুকু মনে পড়ে যে ওনার ছেলে যে ফরাদ হোসেন রাব্বি এই সময় আসি দেখলো যে ঘরের সব নিচতলা সব এলোমেলো, মাকে এবং বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থেকে 35 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে যারা এই ঘটনার সাথে জড়িত। আমরা দুর্বৃত্তদের এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা এখন শুধু একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গণমিছিল শেষে তিনি একথা বলেন। দুলু এ সময় বলেন, সরকার কেন এত বড় জনদাবি বাস্তবায়নে গড়িমসি করছে সেটি বোঝা যাচ্ছে না। তফসিল ঘোষণার আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবি জানান তিনি। তিনি আরও জানান, 17 থেকে 18 ফেব্রুয়ারি লাগাতার কর্মসূচি পালন করার পর সম্প্রতি 5 অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রংপুর বিভাগের 5 জেলার প্রতিটি উপজেলায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী 16 অক্টোবর তিস্তা নদীর তীরে 130 কিলোমিটার ব্যাপী মশাল মিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিল শেষে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসমাবেশে অনুষ্ঠিত হয়। মহাপরিকল্পনার দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে পর্যন্ত আলোড়ন সৃষ্টি করেছে। ইতিমধ্যে আমরা 17-18 ফেব্রুয়ারি লাগাতার 48 ঘন্টা করেছি, পরবর্তীতে রংপুরে শোভাযাত্রা করেছি। গত 5 তারিখে আমরা 5টি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছি। আজকে আমাদের রংপুরের 5টি জেলার প্রত্যেকটি উপজেলায় গণমিছিল সমাবেশ রয়েছে। আগামী 16 তারিখ আমরা তিস্তা পাড়ের 130 কিলোমিটার ব্যাপী আমরা মশাল প্রজ্বলিত করব। আমরা আশা করি সরকার এত বড় একটা গণদাবি, 2 কোটি মানুষের যেখানে জীবন মরণের প্রশ্ন দেখা দিয়েছে, সরকার কেন গড়িমসি করছে আমরা এটা জানি না। আমরা চাই তফসিল ঘোষণার আগেই যেন তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হয়। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে 7.6 এবং 7.2 মাত্রার ভূমিকম্প হয়েছে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা 10 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। বার্তায় আরও বলা হয়, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাওয়েও আঘাত হানতে পারে সুনামি। ফিলিপাইনের ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা দ্য ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড
সিসমোলজি জানায় বেশ কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে সুনামি। ইন্দোনেশিয়ার ভূমিকম্প ভূতত্ত্ব জরিপ সংস্থাও সুনামি সতর্কতা জারি করেছে। এ সম্পর্কিত এক পূর্বাভাসী সংস্থার পক্ষ থেকে বলা হয়, সুনামির সময় ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে ঢেউয়ের উচ্চতা 3 ফুটের বেশি হতে পারে। শুক্রবার স্থানীয় সময় সকাল 9:43 মিন্দানাওয়ের পূর্বাঞ্চলে আঘাত হানে 7.6 মাত্রার প্রথম ভূমিকম্পটি। এর কিছুক্ষণ পর আসে 7.2 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির আঘাত। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার এবং অন্যান্য রাজনীতিকদের ওপর ড্রোন দিয়ে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অ্যান ফ্রান্সেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজনদের বিরুদ্ধে সন্ত্রাসী হত্যা চেষ্টা ও সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগে তদন্ত চলছে। তবে 3 জনের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি 2 জনকে শুক্রবার আদালতে তোলা হবে। বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর ফ্রান্সেন বলেন, অভিযুক্তরা জিহাদি মতাদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল। পাশাপাশি তারা এমন একটি ড্রোন তৈরি করার পরিকল্পনা করেছিল যা বিস্ফোরক বহনের সক্ষমতা থাকবে। তবে নিরাপত্তা বিবেচনায় ওই অভিযুক্তদের নাম পরিচয় জানানো হয়নি। এবারে খেলার খবর। একটি দুটি নয়, পুরো ম্যাচে হলো 7টি গোল। হামজা চৌধুরীর গোলে এগিয়ে যাওয়ার পরও টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে হংকংয়ের কাছে 4-3 ব্যবধানে হেরে গেল বাংলাদেশ ফুটবল দল। সেই সঙ্গে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব ওঠার সম্ভাবনাও শেষ হয়ে গেল হামজা চৌধুরী জামাল ভুঁইয়াদের। বাংলাদেশকে হারিয়ে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল হংকং। ম্যাচটি বাঁচা-মরার লড়াই ছিল। এশিয়ান কাপে টিকিট পাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শকে আনন্দে ভাসিয়ে 13 মিনিটে গোল করেন দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। দুর্দান্ত শুরুর পর জেগে উঠেছিল স্টেডিয়াম, অথচ সেই ম্যাচ বাংলাদেশ হেরে গেল 4-3 গোলে। এগিয়ে যাওয়ার পর রক্ষণ এলোমেলো হয়ে যায় বাংলাদেশের, বিশেষ করে সাদ উদ্দিনের দিক দিয়ে বারবার আক্রমণ তৈরি করে হংকং। হেভিয়ার ক্যাব্রেরার লো ডিফেন্সের সুবিধা নিয়ে বাংলাদেশকে চেপে ধরেন হংকংয়ের খেলোয়াড়রা। বিশেষ করে দলটির ব্রাজিলের বংশোদ্ভূত 2 খেলোয়াড় এভারটন ও রাফেলি বেশি ব্যস্ত রাখেন বাংলাদেশের রক্ষণভাগকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা আজ। প্রতি পদের বিপরীতে লড়ছেন 456 জন। প্রতীক প্রশ্নে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দাবি নাসির উদ্দিন পাটোয়ারির। লক্ষ্মীপুরে মা মেয়েকে হত্যা করে স্বর্ণালংকার লুট। ফিলিপাইনে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। এবং 7 গোলের থ্রিলারে হংকংয়ের কাছে হেরেই গেল বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।